ইসরায়েলের সাধারণ সৈন্যকে টার্গেট করছে না, তারা টার্গেট করছে ইসরায়েলের সেনা অফিসারদেরকে, এবং সেখানে সেনা অফিসারদের একটা তালিকাও করে ফেলছে তারা কৌশলে, এবং সেই অনুযায়ী তারা আঘাত করছে, এবং 2 জন সেনা কর্মকর্তা ইসরায়েলের ইতিমধ্যে হিজবুল্লাহদের আপনার আত্মঘাতী ড্রোনের আঘাতে মারা গেছে। তাদের অবস্থা তো খারাপ। জি। তো শেষ পর্যন্ত আপনার কাছে কি আমরা যেহেতু আজকে নিউজ নিয়ে আপডেট নিয়ে আলোচনা করছিলাম, আপনার কাছে আর কোনো আপডেট আছে কিনা না আমরা শেষ করব? আমি কি শুনলাম যে ভারতে নাকি ঈদের নামাজে সমস্যা করছে, ঈদের নামাজ আচ্ছা, নাকি অনেক, ভারতে কি আল বলা হয়েছে জাজিরার কি? বরাত দিয়েছে। জি, আল জাজিরা ঈদের বলছে নামাজের যে কোনো ভারতে সমস্যা? নাকি ঈদের নামাজ পড়াতে বাধা দিচ্ছে, ঈদের নামাজ হুম, পড়তে পারে না, কোনো কোনো জায়গায় কোরবানি দিতে বাধা দিচ্ছে। এটা হুম, আসলো আর কি, এটা দুঃখজনক, এগুলো মোটেও কাম্য না। এবং অলরেডি বোধহয় 90 জনকে পুশ করেছে, যেটা শুনলাম ওদের 90 ওদের জন। যে ওদের যে সেন্টার, বোর্ডিং সেন্টার নাকি যেন একটা সেন্টার তৈরি করেছে, হ্যাঁ, সেটাতে 4 এটা দিনে 3D, 400 জন। ডি বুঝছেন, ডিটেক্ট করো আগে, তারপরে আরেকটা হলো, আরেকটা ডি আছে, এটা দিয়ে তারা ইয়ে করবে, ডিটেক্ট এন্ড ডিপোর্ট। ও, হুম, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট, আগে বাইর করবা কে এখানে বাইরের লোক, তারপরে হুম, হলো তাদেরকে ইয়া করে দিবে, ডিলিট করে দাও, ডিলিট হুম, মানে হুম। মুছে দাও, তারা ওই এখানে থাকবে না। তারপরে তাদেরকে বর্ডার পার করে দাও, মানে ডিপোর্ট করে দাও, ডিপোর্ট মানে নির্বাসনে পাঠাও, অর্থাৎ বর্ডার এখন বর্ডারে। বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করতেছে আর কি, 400 জনকে তারা ওই সেন্টারে, বোর্ডিং অলরেডি সেন্টারে। 90 জনকে তো বাংলাদেশের বর্ডার পার করাই দিছে, অলরেডি পোস্ট করে দিছে। আরো আরো তাহলে আছে। তো সেটা এবং হ্যাঁ, মানে তো তারা তো এইগুলো এরকম আমি দেখি নাই। ভারত ভাগ হওয়ার সময় 1947 সালে যে রায়ট হয়েছিল পাঞ্জাবের বর্ডারে, এবং 46-এ কলকাতায় যে রায়ট হয়েছিল, তো সেই হুম, সময়ও হয় নাই, পাঞ্জাবে অনেক লোক মারা গিয়েছিল, কিন্তু এরকম ডাইরেক্ট আপনার এরকম সরকারি ভাবে সিস্টেমেটিক্যালি পুশ করা, যে ডিডিডি, হ্যাঁ, ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিটেক্ট ডিটেক্ট ডিলিট অ্যান্ড রিপোর্ট, এরকম হুম। প্রোগ্রাম স্বাধীন ভারতের প্রথম সরকার কখনই করেনি আমার জানা হুম। মতে, না এরকম রেকর্ড তারা তো নাই। এখন পুষে তারপরে আর এখানে আর গতকালকে বা পরশুদিন একটা নিউজ দেখলাম যে অমিত শাহ একটা নীল নকশা তৈরি করছে, কিভাবে সীমান্ত দিয়ে পার করে দিবে বা সীমান্ত কিভাবে সুরক্ষা দিবে। শুধু তো বাংলাদেশ না, তারা পাকিস্তানকেও অনেকভাবে, পাকিস্তানি সীমান্ত আমার নিয়েও। মনে হয় কি জানেন, এই হুম, জায়গায় পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ বসা উচিত। আর ভারত যদি বসার আগ্রহ প্রকাশ করে, তাহলে 4 দেশই বসতে পারে। আর যদি ভারত না প্রকাশ করে এটা, তাইলে পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ বসে এটার হুম, একটা মানে বিহিত করা উচিত। এবং আমি মনে করি যে কূটনৈতিক ভাবেও আলোচনা হওয়া উচিত, ভারতের রাষ্ট্রদূত, পাকিস্তানের রাষ্ট্রদূত এবং আপনার চায়নার রাষ্ট্রদূত একটি ভেন্যু ঠিক করে, চায়নাতেও আলাপ হতে পারে, ইসলামাবাদও হতে পারে, দিল্লিতেও হতে পারে, ঢাকায়ও হতে পারে। আমার হুম, মনে হয় জরুরি ভিত্তিতে আলোচনা হওয়া উচিত, কারণ এই জিনিসগুলো আস্তে আস্তে বাড়ছে। এটা হুম, বাড়তে বাড়তে গিয়ে কোথায় যাবে হাসিনা পা, এটা কিন্তু খারাপ। হঠাৎ করে আর একটা খুব স্পার্ক করতে পারে, স্পার্ক করলে এটা ঝামেলা হবে। আমি মনে করি যে ডিপ্লোম্যাটিক ওয়েতে প্রথম ট্রাই করা উচিত। তো হুম, যদি না হয় তাইলে অন্য চিন্তা ভাবনা করতে হবে কিভাবে কিভাবে কি করা যাবে। আর যদি পরিস্থিতি আরো বেশি খারাপ হয়, তাইলে আমার মনে হয় এগুলো খুব জাতিসংঘের মাধ্যমে অ্যাড্রেস করা যেতে পারে। জাতিসংঘকে এই বিষয়টা কনসার্নে নিতে হবে, যে এইভাবে, হ্যাঁ, সত্যিকার অর্থে যদি যারা আছে তারা যদি অবৈধভাবে গিয়ে থাকে তো ভারত সরকার পাঠাবে, কিন্তু হুম, বৈধভাবে যারা আছে তাদেরকে পাঠানো তো এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা হুম, হুম, ইন্টারন্যাশনাল সিটিজেন অ্যাক্ট যেটা আছে, জেনেভা কনভেনশনের একটা বিরোধী। হুম, হুম, বৈধ কোনো লোককে যেন এটা না করে। আর হুম, এমনিতেও ধরেন চায়না, ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ, এই 4 দেশের মধ্যে বর্তমানে যে সম্পর্কটা যাচ্ছে, এই সম্পর্কটা খুব একটা বন্ধুত্বপূর্ণ তো নয়, এটা একটা ধরেন কেমন যেন একটা সম্পর্ক হয়ে গেল। কি বলবো এটাকে, এই সম্পর্কটা আসলে প্রতিবেশী সুলভ সম্পর্ক হিসেবে আমি এটাকে ধরতে পারছি না। তাই সম্পর্কটা নর্মাল না, এটাকে নর্মালাইজ করার জন্য এই জন্যই তড়িৎ গতিতে ডিপ্লোম্যাটিক মিটিং আহ্বান করা উচিত, এবং 4 দেশকে বসতে হবে, কোনোভাবেই টেনশনটাকে এসকালেট করা যাবে না। হুম, হুম, হুম। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতে মানে
পাকিস্তান এবং বাংলাদেশের ব্যাপারে বেশ উস্কানিমূলক বক্তব্য, বিশেষ করে মুসলমানদের ব্যাপারে কাঁটাতারে শোনেন, কাঁটাতারের বেড়া তো পাকিস্তানেও দেখলাম, বারবার ফেন্সিং অ্যালং দ্য বর্ডার অফ পাঞ্জাব এন্ড কাশ্মীর। হ্যাঁ, কাশ্মীর এবং পাঞ্জাবে তো অলরেডি বারবার ফেন্সিং হ্যাড বিন ইরেক্টেড, আর বাংলাদেশে যে কুদ্দুর বাকি আছে এটা তারা দিচ্ছে, তো তাদের জায়গায় 100 বার কাঁটাতারের বেড়া দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা জায়গায় ইন্ডিয়াকে কনসার্ন ফিল করতে হবে, সেটা হলো কোনো নিরীহ লোককে যেন বিএসএফ গুলি না করে। হ্যাঁ, এইটা ইন্ডিয়া মাস্ট রেস্ট্রেইন দ্য কিলিং অফ শুটিং, এটা যাতে না করে। অসংখ্য ধন্যবাদ ফয়েদ ভাই। আমরা শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। দর্শকদের জন্য আপনার আর কিছু বলার আছে কিনা? দর্শকদের জন্য আমরা অনেক ধরনের বিভিন্ন ধরনের খবর পাচ্ছি। বাংলাদেশের মানুষ বরাবরই শান্তিপ্রিয়। আমি বলবো যে শান্তি বজায় রাখেন। পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়, আপনারা সবাই শান্ত থাকবেন। আমরা 19 কোটি দেশের মানুষ, আমরা জানি আসলে কিভাবে এই ধরনের বিষয়গুলোকে মোকাবেলা করতে হয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমাদের রেগুলার আর্মি আছে, আমাদেরও প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল না, অনেক শক্ত। বাংলাদেশের আর্মি আর আগের আর্মি না, they are very trained, they are very defensive, strong enough exactly to create any sort of